আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরো একটা ক্লাসে। মূলত ক্লাস না আমরা ধারাবাহিকভাবে মডেল টেস্ট দিয়ে যাচ্ছিলাম। সেই মডেল টেস্টের সেই ধারাবাহিকতায় আমরা আজকে ৪র্থ নাম্বার মডেল কোয়েশ্চেনটা সলভ করব। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা ক্লাসটা ভিডিওটা ক্লিক করে ফেলছো তারা অবশ্যই আমাদের সাথে যদি এই মডেল টেস্টগুলো সলভ করতে থাকো, আশা করা যায় তুমি দিন শেষে একটা ভালো ফলাফল পাবে। এবং এই মডেল টেস্টগুলো আমরা কাদেরকে কেন্দ্র করে দিতেছি, আমরা এই মডেল টেস্টগুলো একটা জিনিস মাথায় রাখবে, এই মডেল টেস্টগুলো আমরা দিতেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা তোমরা এ, যারা বি এবং সি। বেসিক্যালি বি এবং সি তে তো ইংলিশ কম্পালসারি ম্যান্ডেটরি। বি ইউনিটে ইংলিশ থাকে হচ্ছে কয়টা, 15টা, এবং সি ইউনিটে থাকে 12টা। আর এই ইউনিটে যেটা থাকে সেটা হচ্ছে 15টা, তাই তো? এখন এই ইউনিটের ব্যাপারে, ইংলিশের ব্যাপারে একটা ব্যাপার আছে, যারা সায়েন্সে অর্থাৎ ম্যাথ এবং বায়োলজির ভেতরে যারা ম্যাথ বা কোনো একটাকে স্কিপ করতে চায়, তারা বাংলা অথবা ইংরেজির ভেতর থেকে যে কোনো একটা সাবজেক্ট তারা কি করতে পারে, চুজ করতে পারে, বাংলা অথবা ইংলিশ। তো এই জন্য আমরা মূলত আমাদের এখানে বাংলা ক্লাসও পাচ্ছ, মডেল টেস্ট পাচ্ছ এবং ইংরেজিও পাচ্ছ। এই শেষ সময় তোমরা যারা যত বেশি মডেল টেস্ট দিবে অর্থাৎ কোয়েশ্চেন সলভ করবে, তোমাদের কিন্তু কনসেপ্ট তত বেশি ক্লিয়ার হবে। কেমন? তো চলো আজকের ক্লাসে প্রবেশ করি। মূলত আজকে আমরা প্রথম প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের প্রথমত যে জিনিসটা তোমার লাগবে সেটা হচ্ছে 1 নাম্বার, তুমি যখন প্রশ্ন পড়তেছো, এই প্রশ্ন পড়ার সাথে সাথে অপশন দেখে তোমার বুঝে যেতে হবে, যে বুঝতে হবে যে এইটা কোন, বুঝতে হবে যে এটা কোন টপিক থেকে কোশ্চেন হয়েছে, বুঝতে হবে যে এটা কোন টপিক। ঠিক আছে? কোন টপিক থেকে তোমার এটা প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে? এই টপিকসটা তোমার জানতে হবে। সো দেখি আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করি। কি বলা আছে একটু লক্ষ্য করো, যে মোস্ট লেবার ইউনিয়নস। সো আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আমার যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কিন্তু আমার প্লুরাল অবস্থায় আছে। আর আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে, অর্থাৎ এইটা আমার কি অবস্থায় আছে, প্লুরাল। তার মানে আমি যেহেতু প্রশ্ন পড়ে ফেলছি এখানে মোস্ট লেবার ইউনিয়নস, ইউনিয়ন থাকলে এটা সিঙ্গুলার হইতো, কিন্তু ইউনিয়নস যেহেতু বলছে তার মানে এটা প্লুরাল হয়ে গেছে। আর প্লুরাল হলে এরপরে আমার ভার্ব প্লুরাল হবে, এবং এই সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ এই নাউন অনুযায়ী আমার বাক্যে যে প্রোনাউন আছে, এই প্রোনাউনটাও কিন্তু কি হবে, অর্থাৎ প্লুরাল ফর্মে হবে। এই জিনিসটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। 1 নাম্বার। চলো এখন কি বলছে দেখো, তাই করছে প্রোভাইড। প্রোভাইডস যদি হইতো তাইলে কিন্তু এটা সিঙ্গুলার হইতো। আমরা জানি যে ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত হয়, তখন এই ভার্বের সাথে যদি কখনো এস অথবা ইএস যুক্ত হয়, তাহলে ভার্ব কি হয়ে যায়, সিঙ্গুলার। আর নাউনের সাথে যদি কখনো এস বা ইএস যুক্ত হয়, তাহলে নাউন হয়ে যায় প্লুরাল। তাহলে প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিটস, এই ইন্স্যুরেন্স বেনিফিট দেয় কাদেরকে? এখন আমি প্রথম অপশনে দেখতে পাচ্ছি অ্যাট আওয়ার মেম্বার, কোন স্থানের ক্ষেত্রে, ছোট কোন স্থান বোঝাতে বা কোনো ক্ষেত্র বোঝাতে অ্যাট ব্যবহার করে। এখন অ্যাট আওয়ার মেম্বারসদের ক্ষেত্রে তো না, আমাদের মেম্বারসদের জন্য। কি বলছে, মোস্ট লেবার ইউনিয়ন, অধিকাংশ লেবার ইউনিয়ন ইন্স্যুরেন্স সুবিধা কি করে, প্রোভাইড করে, সরবরাহ করে কাদের জন্য। এই যে জন্য কথাটা যখন আসছে, তার মানে আমি ডেফিনেটলি বুঝতে পারতেছি এই জায়গায় আমার প্রিপোজিশন হিসেবে কি আসবে, অর্থাৎ প্রিপোজিশন হিসেবে ফর আসবে। প্রিপোজিশন হিসেবে ফর আসবে। সেন্টেন্সের পরে বাংলা করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তুমি তোমার নিজের মতো করে তোমাকে কিন্তু বুঝতে হবে। সো এখন দেখো, ইন দে, ইনের পরে সবসময় প্রিপোজিশনের পরে আমাদের কোন ফর্ম বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। কোন ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম। তো এখানে তো অবজেক্টিভ ফর্ম নাই, তাহলে এ অ্যান্সার না, বি অ্যান্সার না। এখন কথা হচ্ছে ফর দেয়ার, আবার দেখতে পাচ্ছি ফর ইটস। এখন ফর দেয়ার এবং ফর ইটস, দেয়ার ব্যবহার করা হয় প্লুরালের ক্ষেত্রে, আর ইটস ব্যবহার করা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে। এখন আমার এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি এইটা আমি কি দেখতে পাচ্ছি, প্লুরাল। আর প্লুরাল যখনই হয়, আমরা প্লুরাল বস্তুবাচকের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করি, দেয়ার ব্যবহার করি। সো আমরা ইটস অটোমেটিক্যালি আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে ফর কি, অর্থাৎ ফর দেয়ার মেম্বার্স, তাদের সদস্যদের জন্য। সো এইটা বোঝা গেল। তাইলে এখন আমার সাবজেক্টটা পড়ার সাথে সাথে আমার কি করতে হবে, অর্থাৎ ওই অনুরূপ ভার্ব এবং ওই অনুরূপ আমাকে কি করতে হবে, প্রোনাউন ব্যবহার করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন একটু যদি লক্ষ্য করি, বলছে ড্যাশ দ্য ড্যাশ অফ দ্য অফিস। মূলত এইটা
আমার কোন স্ট্রাকচারে পড়ছে, এটা একটা স্ট্রাকচার যে আমরা দা নাউন আমরা কি ব্যবহার করি, অফ প্লাস হচ্ছে নাউন, দা নাউন অফ নাউন। তখন বলা আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে এইখানে যে হচ্ছে সেন্টেন্সটা আছে এইটা আমার প্যাসিভ ভয়েস। কেন? কারণ উইল বি এর পরে আমরা জানি ভার্বের আইএনজি হওয়ার কথা, কিন্তু ভার্ব ফ্রি আছে, তার মানে এটা অ্যাক্টিভে না, এটা প্যাসিভে আছে। এখন অপশনগুলো আমরা যদি বের করি, আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি যে ফার্নিচার কথাটা সব জায়গায় আছে। এখন ফার্নিচার মূলত হচ্ছে আমরা জানি যে কারেজ, অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার, লাগেজ, এগুলো হচ্ছে আমাদের কোন নাউন, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হইলে দুইটা জিনিস, আনকাউন্টেবল নাউনের সাথে সচরাচর এস বা ইএস কি হয় না, যুক্ত হয় না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এম কি হয় না, ব্যবহার হয় না। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সো প্রথমটা ফার্নিচার, ঠিক আছে। এরপরে ফার্নিচারস করা আছে, যেটা সম্ভব না। পিচেস অফ ফার্নিচার, পিচেসে যদি ব্যবহার করতে চাই তাহলে তার পূর্বে আমাদেরকে কি করতে হবে, আমাদের স্পেসিফিক ইন্ডিকেটর কি ব্যবহার করতে হবে, স্পেসিফিক ইন্ডিকেটর। এখন এই স্পেসিফিক ইন্ডিকেটর কোনগুলা, বা স্পেসিফিক ইন্ডিকেটর বলতে আমরা কি বুঝি? স্পেসিফিক ইন্ডিকেটর গুলো হচ্ছে এই যে 1, 2, 3 অথবা 4, এইগুলা যখন আমাদেরকে ব্যবহার করতে হয় তখন এই পিচেস কথাটা আসে। কিন্তু অপশনে কোথাও আমার কিন্তু এই পিচেসের আগে স্পেসিফিক ইন্ডিকেটর দেওয়া নাই। তাহলে আমি বুঝতেছি যে এইখানে অ্যান্সারটা কি হবে, দা FURNITURE, দ্য ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড। অর্থাৎ অফিসের যে ফার্নিচার গুলো আছে সেগুলো কি করা হবে, বিক্রি করা হবে। ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সের কথা বলছি। আচ্ছা, এর পরের অপশনটা যদি একটু লক্ষ্য করি তাহলে কি বলতেছি, যে দেখতে পাচ্ছি যে ইজ নট আ নিউ আইডিয়া, এটা একটা নতুন ধারণা না। তাহলে কি বলছে, মূলত প্রথম অপশনটা যদি দেখি, দা প্ল্যানিং অফ সিটিজ, অর্থাৎ সিটিজ গুলোর, অর্থাৎ সিটি মানে কি, অর্থাৎ যেই শহরগুলোর যে পরিকল্পনা সেটা কি, ইজ নট আ নিউ আইডিয়া, এটা একটা নতুন ধারণা না, এটা পুরাতন ধারণা। সো এখন দ্য প্ল্যানিং অফ সিটিজ, এইখানে দা আছে, তারপরে ভার্ব প্লাস আইএনজি, এটা জিরান্ড হয়ে নাউনের পজিশনে আছে। ঠিক আছে, নাউন হয়ে গেছে, এবং এরপরে আমরা দেখতেছি অফ, আর এরপরে কি দেখতেছি, নাউন। ঠিক আছে, এরপরে বলছে সিটিজ টু প্ল্যান, সিটিজ টু প্ল্যান দেম, এইটা মূলত মানে কোনো সিনক্রোনাইজেশন নাই এবং কোনো মিনিং নাই। প্ল্যান সিটিজ, এইটাও কোনো মিনিং, অর্থ নাই। এরপরে বলছে কি টু প্ল্যানিং সিটিজ, এই টু প্ল্যানিং সিটিজ না, মূলত যদি এইটা কারেক্ট হইতো, টু প্ল্যান আমরা যদি CITIES সিটিজ বলতাম, কিন্তু এটা তো করা নাই। আমরা জানি যে ইনফিনিটিভের পরে কি বললাম, এই ইনফিনিটিভের পরে আমরা জানি ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে ইনফিনিটিভের পরে, কিন্তু তা তো করা নাই। এরপরে তাহলে আমরা সঠিক অ্যান্সারটা কি দেখতে পাচ্ছি, যে দ্য প্ল্যানিং অফ সিটিজ, দ্য প্ল্যানিং অফ সিটিজ ইজ নট আ নিউ আইডিয়া। বোঝা গেছে? সো আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমাদেরকে এই সময় অনেক বেশি হচ্ছিল সময়, কালক্ষেপণ করা যাবে না, কালক্ষেপণ না করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরেরটা যদি একটু লক্ষ্য করি, এর পরের প্রশ্ন কি বলছে, বলছে যে হোয়েন আ ওম্যান বিকামস প্রেগনেন্ট, ঠিক আছে, ইন লাইফ। ঠিক আছে, আমি হোয়েন ওম্যান বিকামস প্রেগনেন্ট ইন লাইফ, শি ইনকাউন্টার্স, তাকে এই ইনকাউন্টার্স মানে সম্মুখীন, তাকে সম্মুখীন হতে হয় অ্যাডিশনাল মানে মানে এক্সট্রা, আলাদা কিছু কি, রিস্ক ইন ডেলিভারিং আ হেলদি বডি। এই হেলদি বডি বলতে শিশু জন্মদানের ক্ষেত্রে। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে হোয়েন আ ওম্যান বিকামস প্রেগনেন্ট, অর্থাৎ যখন যারা দেরি করে বিবাহ করে তাদের সন্তান প্রসবে মানে তারা এক্সট্রা আলাদা কিছু হলো সমস্যার সম্মুখীন হয়। এখন এইখানে প্রেগনেন্স, এই জায়গাটা আমাকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। এখন সবচেয়ে বড় ব্যাপার, আমি এখানে দেখতে পাচ্ছি অপশনে লেটলি আছে, লেট আছে, লেটনেস আছে, লেটেস্ট আছে। এই লেটেস্ট মানে হলো অত্যাধুনিক, একদম মানে লাস্ট যে আপডেটটা, মানে লেটেস্ট যে জিনিসটা, লেটেস্ট বলতে মানে কি একদম মানে একদম শেষের যেটা, একদম লাস্ট যে আপডেটটা সেটাকে আমরা লেটেস্ট জানি। লেটনেস বলে কোনো শব্দ নাই। এখন আছে লেটলি আর এই লেট। মাথায় রাখতে হবে লেট এবং লেটলির মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যখন লেটলি বলি
তখন এটার মানে হচ্ছে রিসেন্টলি। এটার মানে কি? রিসেন্টলি। আর এই লেটকে বলা হয়ে থাকে ডাবল পার্টস অফ স্পিচ, অর্থাৎ এইটা একদিক দিয়ে যেমন অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে, এরা যখন নাউনকে মডিফাই করে তখন এরা অ্যাডজেক্টিভ, আর যখন এরা ভার্বকে মডিফাই করে তখন এরা হয়ে যায় কি? অ্যাডভার্ব। তো এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, বিকামস প্রেগনেন্ট হওয়া কখন? কখন এই যে বিকামস, এই ভার্বটাকে কি করতেছে? মডিফাই করতেছে। তাইলে এখানে এটা কি হিসাবে কাজ করবে? লেট। তাইলে এখন দেখো সেন্টেন্সের অর্থ, when a woman becomes pregnant late in life, ঠিক আছে, যারা দেরি করে হচ্ছে হলো গর্ভবতী হয়, she encounters, এই যে এখানে কিন্তু আমার সবচেয়ে মজার বিষয়, ওমেন কিন্তু হচ্ছে সিঙ্গুলার আছে, তাই কিন্তু আমি এখানে প্রোনাউন কি ব্যবহার করছি? she, সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করছি। she encounters, তাকে সম্মুখীন হতে হয় এডিশনাল রিস্ক ইন ডেলিভারিং আ হেলদি বডি, অর্থাৎ আলাদা কিছু সমস্যার সম্মুখীন তাকে হতে হয় শিশু জন্মদানের ক্ষেত্রে, ঠিক আছে। সো এখন তাইলে এই লেটের সাথে আরো কিছু শব্দ আছে, যেমন আমি লিখে দিতেছি যে হার্ড, এরপরে ফাস্ট, হার্ড ফাস্ট, এই লেট, এরপরে ওয়েল, এগুলোকে আমরা বলে থাকি ডাবল পার্টস অফ স্পিচ, অর্থাৎ এরা যখন নাউনের সাথে কাজ করে থাকে তখন এরা অ্যাডজেক্টিভ, এরা যখন ভার্বকে মডিফাই করবে তখন এরা কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরের প্রশ্ন কি বলছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, অর্থাৎ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট বলতে একদম যেটা হচ্ছে হলো মানে সঠিক সেটার কথা বলছে, উপযুক্ত। এখন মূলত এটা কোনখান থেকে প্রশ্নটা করছে একটু যদি দেখি, যে আই অলরেডি, এই অলরেডি হচ্ছে যত ধরনের সময় আছে এই সময়গুলোকে আমরা বলে থাকি যে অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব অফ টাইম গুলো বসার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, আমি যদি নিয়মটার দিকে একটু ফোকাস করি, সেই নিয়মটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাবজেক্ট প্লাস এইখানে অক্সিলারি ভার্ব এবং এইখানে আমাদের কি বসে? এই অ্যাডভার্বটা বসে। সাবজেক্ট এবং কি? অক্সিলারি ভার্ব। আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। এইখানে আমাদের কি? অ্যাডভার্ব প্লাস আমাদের এখানে ব্যবহার করতে হবে এরপরে কি? মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব ব্যবহার করতে হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে আমাদেরকে কি করতে হয়? এই অ্যাডভার্ব অফ টাইম গুলো ব্যবহার করতে হয়। কোথায় করা আছে একটু যদি দেখি, সো আই অলরেডি না, এরপরে বলা আছে আই হ্যাভ, এরপরে রেড, ঠিক আছে, রিড, রেড, রেড। সো এইখানে কিন্তু এই অলরেডিটা আমার কি হয়ে গেছে? অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে, অপশন বি কারেক্ট। এরপরও তৃতীয় নম্বর অপশনগুলো একটু, তৃতীয় চতুর্থ নম্বর অপশনগুলো একটু পড়ি। আই হ্যাভ রিড, হ্যাভ বসছে, এরপরে ভার্ব 3 অলরেডি না, স্ট্রাকচার অনুযায়ী হয় নাই। আই টয়েস হ্যাভ অলরেডি, স্ট্রাকচার অনুযায়ী বসে নাই। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার বি নাম্বারটা হচ্ছে কারেক্ট। অর্থাৎ আমরা যখন এই ধরনের অ্যাডভার্বগুলোকে ব্যবহার করতে যাব তখন অবশ্যই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের কোথায় ব্যবহার করতে হবে? মাঝখানে আমাদেরকে হচ্ছে হলো অ্যাডভার্বটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখি ভেরি সেলডম। এই ভেরি সেলডম কথাটা বলার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে এইটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন, এই ইনভার্সনের আমরা জানি কি, যে এই যে হার্ডলি, হার্ডলি, রেয়ারলি, তারপরে স্কেয়ার্সলি, স্কেয়ার্সলি, সেলডম, সেলডম, তারপরে নেভার, কি আছে? নেভার। এইগুলো যখন আমাদের ইটিসি আরো থাকতে পারে, আরো আছে, এগুলো যখন বসবে তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে যখন ইনভার্সন বসে তখন আমাদের ডেফিনেটলি অক্সিলারি যে ভার্বটা থাকে এই অক্সিলারি ভার্বটাকে বাক্যের কোথায় নিয়ে আসতে হয়? শুরুতে নিয়ে আসতে হয়, এবং তারপরে ওই অনুযায়ী আমাদের সাবজেক্ট প্লাস হচ্ছে হলো ভার্ব বসে যায়, অর্থাৎ বাক্যে জোর প্রদান করার জন্য। তাহলে ভেরি সেলডম একটা নেগেটিভ, ভেরি সেলডম একটা নেগেটিভ অ্যাডভার্ব। এখন ক্যান আ মুভি হোল্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এরপরে কি আছে? মেইন ভার্ব। এ নাম্বারটা অপশন। এর পরের গুলোতে আমরা যদি দেখি দেখবো এই সিকোয়েন্স ঠিক নেই। তারপর লক্ষ্য করি আ মুভি ক্যান হোল্ড, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে, অ্যান্সার না। এরপরে বসে ক্যান হোল্ড আ মুভি, না, আমার ক্যানের পরে আমি ডিরেক্ট মানে মেইন ভার্ব ব্যবহার করতে পারবো না, অক্সিলারি ভার্বের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এই যে সাবজেক্ট ব্যবহার করতে হবে, বাট এখানে তো সাবজেক্ট নেই। হোল্ড আ মুভি, আগে মেইন ভার্ব বসে পরে তো কখনো অক্সিলারি ভার্ব বসতে পারে না। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সার এ।
ঠিক আছে। আচ্ছা, এরপরের অপশনটা দেখি যে হি ড্রাইভস, সে মানে চালায়, ড্যাশ শি ডাজ, তার চাইতে। অপশনগুলো দেখে আমি দেখতেছি যে এটা হচ্ছে মানে দেখেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে হলো মানে কম্পেয়ার করতেছে, অর্থাৎ তার চাইতে মানে তার চাইতে সে অনেক বেশি জোরে চালায় এরকম টাইপের কথাবার্তা, তার মানে ডিগ্রি থেকে কোশ্চেনটা হয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার এখানে আমার কিন্তু দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে দুইটা ফাইনাইট ভার্ব দেখলে আমার বুঝতে হবে যে যেহেতু এখানে ফাইনাইট ভার্ব দুইটা, তাহলে আমাকে কি করতে হবে, মাস্ট একটা হয় সাব অথবা সাব অর্ডিনেটিং অথবা আমাদেরকে কি করতে হবে, কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কি কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আসতে হবে, মাস্ট নিয়ে আসতে হবেই। এখন বলছে শি ড্রাইভস, কোথাও কোঅর্ডিনেটিং কনজাংশন নাই এক্সেপ্ট এই দেন ছাড়া। এই দেন কিন্তু আমাদের তুলনার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা কনজাংশন হিসেবে ব্যবহার করতেছি। সো ফাস্টেস্ট না, দা ফাস্টার না, দা ফাস্টেস্ট না, তাহলে কি বলা আছে, ফাস্টার দেন শি ডাজ। মূলত এই জায়গাটায় কি করা হয়েছে, হি ড্রাইভস ফাস্টার দেন শি ড্রাইভস, এই জায়গাটাকে অর্থাৎ ইলিপসিস বলে, অর্থাৎ এই জায়গায় কিছু জিনিস লোপ পাইছে। শি ড্রাইভ ফাস্টার, এই এতটুকু অংশটাকে কি বলছে, আমি যদি বাক্যটাকে একটু বড় করে লিখি তাহলে দেখো, হি ড্রাইভস ফাস্টার, হি ড্রাইভস কি বলছে, ফাস্টার। হ্যাঁ, আচ্ছা, দেন শি ড্রাইভস, এখন এই জায়গাটাকে শি ড্রাইভস কি বলছে, এখানে ফাস্টার, শি ড্রাইভস ফাস্টার, অর্থাৎ কি হি ড্রাইভ ফাস্টার দেন শি ড্রাইভ ফাস্টার, অর্থাৎ শি ড্রাইভস এতটুকু অংশ যদি রাখি, কিন্তু এই অংশটুকুকে আমাদের কি করছে, এই ড্রাইভসটাকে ইলিপস করে আমরা বলতেছি কি শি ডাজ। সো এইটা এইভাবে আমরা ব্যবহার করতে পারি, মানে ঘাবড়ায় যাওয়ার, কোশ্চেন দেখে ঘাবড়ায় যাওয়ার কোনোই কারণ নাই, ঠিক আছে। একটু ঠান্ডা মাথায় কোশ্চেনগুলো কি করতে হবে, সলভ করতে হবে। এর পরের প্রশ্নটা একটু লক্ষ্য করি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি বারবার সলভ করার সময় বলি যে এইখানে কারেক্টের জায়গায় আমাদের অনেক সময় ইনকারেক্ট কথাটাও বলা থাকতে পারে, ঠিক আছে। সো প্রশ্ন পড়ার ক্ষেত্রে বি কেয়ারফুল। সো বলছে দ্য মোবাইল সেট, হ্যাঁ, দ্য মোবাইল সেট ইজ অলমোস্ট সেম লাইক মাইন, ঠিক আছে। মানে সেম কথাটা থাকলে আমাদের মাথায় রাখতে হবে যে সেম লাইক, এই সেমের পরে আমাদের যেটা নিয়ে আসতে হয় সেটা হচ্ছে সেম অ্যাজ এর পরে আমাদের হচ্ছিল পসেসিভ ফর্ম। এখন কোথায় আছে দা, এখন এখানে সেমের পরে আবার কি দেখতে পাচ্ছি, লাইক, সেমের পরে লাইক ব্যবহার করা যাবে না, সেম কথাটাই নাই, লাইক মাই সেলফ ডিরেক্ট ব্যবহার করা যাবে না, তাহলে আর অ্যান্সার থাকতেছে কি, অ্যান্সার ডি, দ্য মোবাইল সেট ইজ অলমোস্ট সেম অ্যাজ মাইন, তার মানে আমার মতো। সেম থাকলে আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, সেম থাকলে আমাদেরকে অ্যাজ ব্যবহার করতে হবে, এরপরে কি পসেসিভ ফর্ম, কোন ফর্ম ব্যবহার করতে হবে, পসেসিভ ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা যদি একটু লক্ষ্য করি, কি বলছে, এনশিয়েন্ট ফিলোসোফার। সো এনশিয়েন্ট ফিলোসোফার মানে কি, যারা হচ্ছে হলো ফিলোসোফার, দার্শনিক, মানে প্রাচীন যে দার্শনিকরা আছে তারা বিশ্বাস করত, বিলিভ কি, বিলিভ দ্যাট, মূলত এই জায়গায় দ্যাট কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে। কেন অবজেক্টিভ ফর্মে আছে, অবজেক্টিভ ফর্ম কারণ আমরা চাইলে এই দ্যাটকে সেন্টেন্সের সাবজেক্ট বানায়, সাবজেক্ট হিসেবে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন দ্যাট ওয়াজ বিলিভড বাই দ্য এনশিয়েন্ট ফিলোসোফার, এই অংশটুকু কিন্তু আমরা চাইলেই করতে পারতেছি যে দ্যাট ওয়াজ বিলিভড বাই এনশিয়েন্ট ফিলোসোফার্স, ঠিক আছে। কিন্তু এই দ্যাট কিন্তু সেন্টেন্সে অনেক সময় এই দ্যাট গুলো যদি অবজেক্টিভ ফর্মে থাকে, এই দ্যাট সব বাক্য থেকে তুলে নেওয়া যায়। তার মানে এইটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এতটুকু বুঝতেছি। তার মানে তারা বিশ্বাস করত দ্যাটের পরে টু ব্যবহার করা যাবে না, এরপর আমাদের জেনারেল সেন্টেন্সের স্ট্রাকচার বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে। এরপরে কি আছে, দ্য সান রিভলভ মানে ঘোরা, দ্য সান রিভলভ মানে সূর্য ঘুরে কিসের দিকে, the sun revolve around the earth। এইখানে আর্থ সান কথাটা দুইবার আসছে,
মূলত হবে কি আর্থ, দ্য সান রিভলভ অ্যারাউন্ড দ্য আর্থ, অর্থাৎ সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। এখন এরপরে কি আছে ইন রিভলভ, তারপরে বলা আছে ইন রিভলভ না, তারপরে দ্য সান রিভলভিং, আমরা ডিরেক্ট ভার্বের সাথে কি করতে পারবো না, আইএনজি করতে পারবো না। সো ওই সময় তারা বিশ্বাস করতো যে সূর্য ঘুরে, কিন্তু আসলে কি সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। পৃথিবী সূর্যের চারিদিকে কি করে, ঘুরতে থাকে, রাইট। কিন্তু এনশিয়েন্ট ফিলোসফাররা বিশ্বাস করতো যে দ্য সান রিভলভ অ্যারাউন্ড দ্য সান, অ্যারাউন্ড দ্য আর্থ, পৃথিবী অর্থাৎ সূর্য পৃথিবীর চারিদিকে কি করে, ঘুরতে থাকে। কিন্তু এটা একটা মিসকনসেপ্ট ছিল তাদের। এরপরটা লক্ষ্য করি, এরপরটা কি বলছে যে আই ওয়ার্ক অন, আমি কাজ করি, ঠিক আছে, উইদাউট এনি প্রোটেস্ট, কোন রকম মানে বাক বিতণ্ড ছাড়াই আমি কি করি, কাজ করে থাকি, বা উইদাউট এনি মানে কি প্রোটেস্ট বলতে গেলে কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই, কোনো ধরনের কথা বলা ছাড়াই। সো মূলত এই যে উইদাউট এনি প্রোটেস্ট, এই অংশটুকু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কোন ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কোন ফ্রেজ। এখন আমার দেখতে হবে যে এই উইদাউট এনি প্রোটেস্ট কাকে মডিফাই করতেছে, কাকে মডিফাই করতেছে। এখন এটা যদি ভার্বকে মডিফাই করে তাহলে চোখ বন্ধ করে এটা হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ, যদি নাউনকে মডিফাই করে তাহলে নাউন ফ্রেজ, ঠিক আছে। যদি মানে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো একটা জিনিস লক্ষ্য করি যে আই ওয়ার্ক অন, আমি কাজ করি উইদাউট এনি প্রোটেস্ট। সো কিভাবে কাজ করি, উইদাউট এনি প্রোটেস্ট। সো আমি যদি ওয়ার্ক অনকে ভার্বকে যদি কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই সেটা হচ্ছে বাক্যে কে, অ্যাডভার্ব। সো এইখানে বাক্যতে আমরা এটা কি মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ না, কনজাংশন তো নাই, ইন্টারজেকশন তো না, তাহলে আছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ বাক্যে এটা অ্যাডভার্বের কাজ করতেছে। যদি একটা শব্দ থাকতো তাহলে অ্যাডভার্ব, একের অধিক শব্দ আছে ফ্রেজ হয়ে গেছে। এর মধ্যে যদি একটা ফাইনাইট ভার্ব থাকতো তাহলে এটা কি হয়ে যেত, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যেত। ঠিক আছে, ভেরি সিম্পল কনসেপ্ট, ক্লিয়ার। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি বলছে যদি লক্ষ্য করি, বলছে দা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স, দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স, এই এতটুকু পরেই বুঝতে পারতেছি যে এইটা আর কোথাও না, পজিটিভ ভার্বের প্রশ্ন। কিসের, পজিটিভ ভার্ব। সো এখন পজিটিভ ভার্ব যদি আসে তাহলে আমরা জানি যে মেডের পরে, এই মেডের পরে ডুয়ার থাকুক আর রিসিভার থাকুক, ডুয়ার থাকুক আর রিসিভার যাই থাকুক না কেন, ভার্ব তার কোন ফর্মে হবে, বেস ফর্মে হবে। সো একটু লক্ষ্য করি, দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স, টু বসবে না, বেস ফর্ম। এরপরে কি বলছে, মেড দ্য অডিয়েন্স লিসেন, ইয়েস, বি নাম্বারটা কারেক্ট। সি নাম্বার এবং ডি নাম্বারটা দেখি, এই যে মেড দ্য অডিয়েন্স টু বসাইছে আবার, ঠিক আছে। এরপরে মেড দ্য অডিয়েন্স ভার্বের সাথে আইএনজি করছে। সো এটা তো আমরা করতে পারবো না, অর্থাৎ পজিটিভ ভার্বের পরে মেডের পরে যদি যেই থাকুক না কেন, ডুয়ার এবং রিসিভার যাই থাকুক না কেন, ভার্বকে আমাদের কোন ফর্মে করতে হবে, ভি জিরো, ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। এতটুকু জিনিস আমাদের জানতে হবে। আমি তোমাদের সুবিধার্থে আরো কয়েকটা পজিটিভ ভার্ব লিখে দিতেছি, সেটা হচ্ছে লেট, মেক, এরপরে কি আছে হেল্প, এরপরে গেট, লেট, মেক, হেল্প, গেট, এরপরে আছে কি হ্যাভ। এগুলো নিয়ে বিস্তারিত যদি ক্লাস এই পজিটিভ ভার্বে আমাদের ইউটিউবের প্লেলিস্টেই আছে, চাইলে তোমরা একটু দেখে নিও, কেমন। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করে ফেলছি। এরপরে বলছে যে টেকনিক্যালি গ্লাস ইজ মিনারেল অ্যান্ড, গ্লাস ইজ মিনারেল অ্যান্ড, তারপরটা কি বলছে, ওয়াটার সো, ওয়াটার ইজ সো, সো ইজ ওয়াটার, সো ওয়াটার ইজ। এখন এই কোশ্চেনটা করছে কোথায় থেকে, কোশ্চেনটা করছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কোথায় থেকে করছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট থেকে করছে। এবং এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টে যদি এমন কোশ্চেন হয়, যেমন আমরা অনেক সময় বলি যে ইউ আর বা হি ইজ টু টায়ার্ড, হি ইজ টু টায়ার্ড, সে অনেক বেশি ক্লান্ত। এখন এর সাথে সাথে আমরাও তাকে একটা আমাদের মতামতটা তার সাথে একমত পোষণ করতে চাই, তার মতামতের সাথে। এই একমত পোষণ করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে আগে সো বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, এরপরে আমাদের কি বসবে, সাবজেক্টটাকে ব্যবহার করতে হবে।
এখন এই অক্সিলারি ভার্ব আমি কিসের উপর বেস করে নিয়ে আসব? এই অক্সিলারি ভার্ব আমি দুইটা জিনিসের উপর বেস করে নিয়ে আসব। এক, এইটা সাবজেক্টকে লক্ষ্য করতে হবে, এবং দুই, দেখতে হবে পূর্বের সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে আর এখানে সাবজেক্ট কি ওয়াটার, যেহেতু ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন আমাদেরকে কি নিয়ে আসতে হবে? সো ইজ ওয়াটার। এইটাও তাই, ওয়াটারও তাই। সো গ্লাস ইজ মিনারেল, মিনারেলের সাথে ওয়াটারও কি মিনারেল। সো এই কথাটুকুই বলতে চাইছে, অর্থাৎ এগ্রিমেন্ট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। যাদের এই মানে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের কনফিউশন আছে, তারা হচ্ছিল একটু ক্লাসটা করে ফেলতে পারো যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের ভিতরে মানে কেমন টাইপের কি ধরনের ঘটনাগুলো ঘটে। আমি শুধুমাত্র জাস্ট অ্যান্সারটা বলে দিয়ে গেলাম, এবং এটা বলে দিয়ে গেলাম কোন জায়গা থেকে কোশ্চেনটা হয়েছে। আচ্ছা, এরপরে দেখি বন ভয়েস। মূলত বন ভয়েস শব্দটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। কি ওয়ার্ড? একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। মূলত এটা একটা ফ্রেঞ্চ, কিছু ল্যাটিন, কিছু ফ্রেঞ্চ, কিছু ইটালিয়ান শব্দ আছে, যেমন বোনাফাইড, তারপরে হচ্ছে কালডিস্যাক, তারপরে হচ্ছিল ইটিসি, তারপরে যে বন ভয়েস, ঠিক আছে, তারপরে মন আমি, মন চেয়ার, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা যখন দেখবো নসেপিটিসাম, এই জিনিসগুলোকে আমরা বলি, এগুলা কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে হলো মানে ভিন্ন ভিন্ন ভাষা থেকে ইংরেজি ভাষায় প্রবেশ করছে। এই বন ভয়েস শব্দের অর্থ হচ্ছে একটা ভালো ভ্রমণ। একটা ভালো ভ্রমণ কোন সেন্টেন্সে? হ্যাভ আ সাউন্ড স্লিপ না, হ্যাভ আ সাউন্ড স্লিপ না, ঠিক আছে, একটা ভালো ভ্রমণ। ডিভিলস অ্যাডভোকেট না। এরপরটা বলছে হ্যান্ডসাম ফেলো না। তাইলে আসে কি? উইশ আ গুড ট্রিপ, একটা ভালো কি ভ্রমণের কথা বললো। আমি আগেই বলে দিছি বন ভয়েস শব্দের অর্থ মানে একটা ভালো ভ্রমণ, ঠিক আছে। আমাদের সাথে মানে ক্লাসগুলো করতে থাকো, এরকম আরো টাইপের শব্দ ইনশাল্লাহ হচ্ছে হলো তোমরা শিখে যাবে, ঠিক আছে, শিখে যাবে, আরো টাইপের শব্দ শিখে যাবে। টেনশনের কোনো কারণ নাই। নিয়মিত আমাদের কিন্তু নিয়মিত হচ্ছে হলো ক্লাসগুলো আপলোড হচ্ছে। সো একটু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এইটা ক্লাসটা ধৈর্য নিয়ে শেষ করার জন্য। এরপরে আছে এগুলাকে বলা হয় অ্যানালজি। কি বলা হচ্ছে? অ্যানালজি। মূলত এখানটা একটার সাথে আরেকটা ম্যাচিং করতে হবে। এই ধরনের অ্যানালজি করার ক্ষেত্রে, ক্র্যাক করার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা মাথায় রাখতে হবে, একটার সাথে আরেকটার কোরিলেশন, অর্থাৎ এটার সাথে এটা সম্পর্কটা কি, এটা খুঁজে বের করতে হবে। মূলত প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ, উদ্ভিদ, আর বোটানি হচ্ছে উদ্ভিদ বিদ্যা। সো উদ্ভিদ থেকে কি আসে? উদ্ভিদ বিদ্যা, অর্থাৎ উদ্ভিদ নিয়ে গবেষণা করলে এরপরে উদ্ভিদ নিয়েই কি করা হয়? উদ্ভিদ বিদ্যায় পড়াশোনা করা, উদ্ভিদ নিয়ে উদ্ভিদ বিদ্যায় পড়াশোনা করা হয়। এখন দেখি যে এর সাথে মিল কি আছে। ডিগ্রি দিয়ে প্রফেসর, শুধু ডিগ্রি দিয়ে প্রফেসর না, ডিগ্রি দিয়ে ডক্টরও হয়, ঠিক আছে। সো এ নাম্বার অপশন না। ফ্লাওয়ার থেকে ফ্রুট না, কোনো অর্থই আসে না। এরপরে কেমিক্যাল দিয়ে তো সায়েন্স না, কেমিক্যাল ছাড়াও সায়েন্স আছে। তাইলে এ, বি এবং সি যদি যায়, এরপরে ডি নাম্বারে কি বলছে? অ্যানিমেল। অ্যানিমেল নিয়ে কি হয়? জুলজি পড়াশোনা করে, অর্থাৎ জুলজি। অ্যানিমেল মানে হচ্ছে হলো পশু, আর জুলজি মানে হচ্ছে হলো এই যে পশু বিদ্যা, হচ্ছে প্রাণীবিদ্যা। সো প্রাণীদেরকে নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে আমরা কি বলি? প্রাণীবিদ্যা। আর উদ্ভিদ নিয়ে যেটাকে বলি সেটা হচ্ছে উদ্ভিদ বিদ্যা। সো একটার সাথে আরেকটার আমাদেরকে এই যে কোরিলেশন, এই কোরিলেশন আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে, বের করতে হবে। মূলত এই ধরনের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে আসে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা নিয়মিত যেহেতু মডেল টেস্টগুলো সলভ করতে চাচ্ছি, মানে করে যাব, তো আস্তে আস্তে আমরা এরকম আরো প্রশ্ন সলভ করতে থাকবো। সো আজকের মডেল টেস্ট এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা মডেল টেস্টে, ঠিক আছে। তোমরা অবশ্যই, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই আমাদের এখানে কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে দেবে। সে কামনায় রইল। আসসালামু আলাইকুম।